আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ কিছু সংবাদ শিরোনাম নিয়ে হাজির হলাম। প্রথমেই যে লোমহর্ষক তথ্য তুলে ধরবো, রীতিমতো চমকে যাবেন আপনারা। এবার শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারির পদ ছিল কিন্তু ছাত্রলীগেও। রীতিমতো চমকে যাবেন কেননা ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকতের সঙ্গে এই এস.এম. ফাহাদেরও ছবি প্রকাশ পেয়েছে। তাহলে কিভাবে শিবিরের ছাত্রনেতা হয়েও বা সেক্রেটারি হয়েও ছাত্রলীগে তিনি যোগদান ছিলেন, এমন লোমহর্ষক তথ্য বেরিয়ে আসছে। আরও নানা বিষয়ে জানা গেল এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারির পরিচয়ও। এ সকল বিষয়ে কিন্তু গুঞ্জন এবং আলোচনা সমালোচনা নিয়ে একটি এক্সক্লুসিভ রিপোর্ট তুলে ধরব। এরপর জানিয়ে দিব এবার বেরিয়ে এসেছে ডিবিতে নেওয়ার পর কি করেছিলেন হারুন। লোমহর্ষক বর্ণনা দিলেন সেই বাকের, এমন একটি বিষয় উঠে এসেছে। জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার তুলে ধরে কি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারির পদ ছিল ছাত্রলীগেও, এবং সবচেয়ে অবাক বিষয়, তাকে নিয়ে কিন্তু এবার নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের সঙ্গে তার ছবি আছে, এবং তাহলে কি তিনি কোন দিকে আছেন? নাহলে গভীরেই কি ছাত্রলীগের মধ্যে ঢুকে সব ইনফরমেশন নিতেন, না কি হতে যাচ্ছে, বা ছাত্রলীগ লোক দেখানোই ছিল তার মূল লক্ষ্য, কিন্তু মন থেকে তিনি শিবির নেতাই ছিলেন। এ সকল বিষয়কে নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতির পর এবার সেক্রেটারির পরিচয় জানা গেছে। এস.এম. ফারহাদ নামের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে 17-18 বর্ষের এই শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলে। তিনি ছাত্রলীগেরও পদধারী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, এই ফরহাদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 17-18 সেশনের এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। এই ফরহাদ 2022-23 সেশনে জসিমউদ্দিন হলে ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন। এছাড়াও এস.এম. ফরহাদ পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতিও ছিলেন। ফাহাদের ছাত্র শিবিরের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর আরেকটি পরিচয় সামনে এসেছে, সেটি হলো তিনি 2022 সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ নিয়ে ফেসবুকে পক্ষ বিপক্ষে নানা আলোচনা দেখা গেছে। ওই কমিটিতে ছাত্রলীগের নেতা কর্মীর তালিকায় তার নাম দেখা গেছে এবং এই বিষয়গুলো উঠে আসছে। 2022 সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি রয়েছে এস.এম. ফরহাদের নাম। 22 সেপ্টেম্বর সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি। এর পরপরই শুরু হয় তুমুল আলোচনা। আব্দুল কাদের ওই স্ট্যাটাসে ফারহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিলেও বিস্তারিত কিছুই জানাননি তিনি। 21 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবে দাবি করেন। জীবনের ঝুঁকি নিয়ে মিডিয়ায় 9 দফা পৌঁছে দেয় শিবির সমন্বয়ক কাদের, এমনটা কিন্তু জানানো গেছে। 9 দফা পেছনের গল্প জানিয়েছে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘোষিত ঐতিহাসিক 9 দফার পেছনের গল্প জানিয়েছে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। 9 দফা কিভাবে ঘোষণা হয়েছিল, এর পেছনে কাদেরের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল। সে বিষয়ে রোববার নিজের ফেসবুকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত লিখেছেন তিনি। কোটা সংস্কারের উদ্দেশ্যে করে আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু সরকার পরিস্থিতি ঘোলাটে করলে আন্দোলন ভিন্ন খাতে মোড় নেয়। তারই ধারাবাহিকতায় 9 দফায় অবতরণ হয় এবং সেই সাথে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু 16 তারিখ মঙ্গলবার আবু সাইদ সহ 6 জনকে যখন শহীদ করা হলো, তখনই ঘটে নানা ধরনের গোপন বা কূটনৈতিক ঘটনা। ওই দিন রাত 12টার সমন্বয়ের সমন্বয়কটা মিলে আমরা একটা অনলাইন মিটিং করি এবং এই সকল বিষয় কিন্তু তথ্য তুলে ধরে। এবং মিটিংয়ের প্রথম এজেন্ডাই ছিল আজকে যে 6 জন শহীদ হলেন, এই 6টা লাশের বিনিময়ে শুধু কি কোটা সংস্কার কিনা, এমন প্রশ্ন ছুড়ে দেন। সেই আলোচনায় উঠে আসে এমন লোমহর্ষক বিষয়। সেখান থেকে কিন্তু পরবর্তীতে 1 দফা বাস্তবায়নের দিকে যায়। কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এই আবু বক্কর, তিনি 23 সেপ্টেম্বর একটি স্ট্যাটাসে এমনটি জানিয়েছেন এবং সেই সাথে তুলে ধরেছেন লোমহর্ষক তথ্য। হারুনের সেই ভাতের হোটেলে চেনেন, সেই হোটেল হারুন খাচ্ছিল। ডিবি হেফাজতের দ্বিতীয় দিন আমাকে নাহিদকে ভাইকে আসিফ ভাইকে তার সামনে নিয়ে যাওয়া হয়। হারুনের ব্যবহার ছিল অত্যন্ত বাজে এবং হল ছাত্রলীগের উপসম্পাদক ক্যাটাগরির। আমাদেরকে বলতেছিল, আমি নেতা ছোট করি, নেতা আবার বানাই না। দেখোস নাই নূরের কি করে ছেড়ে দিছি, এখন রিমান্ডে কান্নাকাটি করে। সে যেভাবে কথা বলুক না কেন, আমরা 3 জন খুবই দৃঢ়ভাবে কথা বলে যাচ্ছিলাম। এক পর্যায়ে সে
আমাকে বলে তুই শিবির, আমি বলি না আমি শিবির না। সে আবারও উচ্চ শব্দে বলে তুই শিবির, আমি আবারও না বলি ওর থেকে উচ্চ শব্দে। সে আসিফ ভাই নাহিদ ভাইকে দেখিয়ে দিয়ে বলে দেখ সে কিভাবে কথা বলে, ওর কথা বলার মাঝেই ওর থেকে উচ্চ শব্দ বলতে থাকি। আমার পুরো বাড়ির মানুষ মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে, আমার বাড়িতে যোদ্ধারা ক্যাম্প করেছিল, আমি সেই বৃহত্তর পরিবারের সন্তান, আমি তার থেকে উচ্চবাচ্য করায় সে প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে এক অফিসারকে ইশারা দিয়ে বলে আমাদেরকে নিয়ে যেতে। আমাদেরকে 3 জনকে একটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয়। রুমে যাওয়ার 3 থেকে 4 মিনিট পর 2 জন লোক এসে দরজা আসতে বলে। তাদের হাতে ছিল জম টুপি, কালো বড় টুপি, গলা পর্যন্ত ঢেকে যায় এবং হাত করা। বুঝে গেছিলাম হারুনের সঙ্গে পার্সোনালিটি দেখানোর জন্য খারাপ কিছু হতে যাচ্ছে। এবং সেই সাথে দরজার আসার সঙ্গে সঙ্গে টুপিটি পরায়, তারপর হাত করা পরায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, দুনিয়ার আলো কিছুই দেখা যায় না, ভয়ঙ্কর একটা পরিবেশ। ডান বামে ঘুরিয়ে হাঁটানো শুরু করলো, বরাবর মনে হচ্ছিল ছাদের পাশে নিয়ে একটা অবস্থায় ফেলে দিয়ে কিনা। আর জিজ্ঞেস করতেছিল নাহিদ ভাই আসিফ ভাই কেউ নিচ্ছে নাকি। তারাও জানালেন তারা এই বিষয়ে জানে না, ওনাদের দায়িত্ব শুধু আমাকে নিয়ে যাওয়া। নাহিদ ভাই আসিফ ভাই অনেক অসুস্থ ছিলেন, ওনাদের জন্য ভয় হচ্ছিল। যাই হোক, তারপর লিফটে, আবার হেঁটে, আবার সিঁড়িতে, এভাবে কোনো একটা রুমে নিয়ে গেল। একটা জিনিস বারবার মাথায় আসছিল যে আমাকে মেরে ফেলে কিনা। ফ্যাসিস্ট সরকারের কাছে তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাধারণ ঘটনা ছিল। তারপর রুমে নিয়ে দেয়ালের দিকে ঘুরিয়ে জমটুপি খুলে গামছা দিয়ে খুব শক্ত করে চোখ বাঁধলো আর হাতগুলো বড় গামছা দিয়ে বাঁধলো। হাত বাঁধার সময় এমনভাবে বাঁধলো যেন হাতের বেশি জায়গা জুড়ে গামছা থাকে। তারপর উল্টো ঘুরতে বলে, এক পায়ে দাঁড়াতে বলে। টানা 72 ঘন্টা না ঘুমানোর জন্য শরীরে ব্যালেন্স ছিল না। দাঁড়ানোর চেষ্টা করে বারবার ব্যর্থ হই। শেষে সোজা হয়েই দাঁড়াতে বলে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। ওদের কথায় বুঝতে পারছিলাম যে ওরা মোটামুটি আমাদের সব কিছু জানে। আমাকে শুরুতেই বলে তুই তো জুনের 9 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সারা দেশকে সংগঠিত করতে লিড দিছস, তোর তো আন্দোলনকে বড় করার অনেক খায়েশ, তোরে এগুলো কে শিখাইছে? তোর তো বয়স বেশি না, ট্রেনিং পাইছস কই? উত্তরে আমি বলি আমি ছাত্র সংগঠন করি, গণতান্ত্রিক ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। সংগঠন শুরুতে দাঁড় করানোর জন্য এবং পরবর্তী বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে আমি মানুষকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছিলাম, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। তারপর কিছুক্ষণ পেঁচায়, তারপর আবার তুই ফ্রন্ট লাইনতে আসিস না কেন? তুই কি মনে করিস তোরে আমরা চিনি না? তুই কোথায় কি করো সব তথ্য আছে। আমি চুপ থাকি। পরে আবার বলে কথা বলস না কেন? আমি বলি ব্যাক স্টেজে কাজ করতে পছন্দ করি। আবার বলে 15 তারিখে 71 হল যখন মারামারি হয় তখন তুই কইছিলি। আমি বলি 71 হলের সামনেই। সে বলে তুই তো প্রথম মারামারির লাগাইছস, মারামারিতে নেতৃত্ব দিছস। আমি বলি ছাত্রলীগ আমাদের মারে, পরে আমরা প্রতিরোধ করি। এভাবে অনেক প্রশ্ন